পুরুষ মানুষের প্রেমে পড়তে লাগে এক মুহূর্ত, অথচ সেই প্রেম ভুলতে লাগে গোটা এক জনম। কি দরকার একটা নির্দয় বিষ্টকে নিজের মায়ায় জড়ানোর? আমি বলেছি তোকে তুই আমার হক, বলিনি তো? তাহলে সেই ঘুরে ফিরে তুই শুধু আমার বুকেই নিজেকে লুকাস কেন চাশমিশ? এই পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে সেই ধারণা কি আদৌ আছে তোর? যুবকের লোমহীন পেটানো বক্ষে পেঁজা তুলোর ন্যায় মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে মায়াবিনী সপ্তদশী। সর্বাঙ্গ কাঁপছে তার। যুবকের অমন হৃদয় নিংড়ানো বাক্য আদৌ তার কানে পৌঁছালো কিনা কে জানে। তার হাত পা যেন ঠান্ডায় অসাড় হয়ে যাবার জোগাড়। সপ্তদশীর হুঁশ নেই, থাকলে থোড়াই মুখ লুকাতো বিষ্টের বুকে। এদিকে রুড মানবের বুক কাঁপছে দুরু দুরু। বিচক্ষণ মস্তিষ্ক তার একাধারে ধিক্কার জানাচ্ছে তাকে। বারে বারে উস্কানি দিয়ে বলছে, শত্রুর মেয়েকে মারতে এসে শেষমেশ তাকে বুকে জড়িয়ে রাখতে লজ্জা হচ্ছে না? দ্য গ্রেট রুশদি কিংয়ের। তাকে সরিয়ে দিচ্ছিস না কেন? ধাক্কা দিয়ে সরিয়ে দে মেয়েটাকে। যুবকের নির্দয় মস্তিষ্ক নিজ বাক্যে অটল। কত শত গালমন্দ করে যাচ্ছে যুবককে, অথচ কাণ্ড দেখো। যে শ্যাডো মনস্টারের নির্দয় কর্মকাণ্ড দেখে সবাই তাকে তকমা দিয়েছে, সে হার্টলেস। আজ সেই শ্যাডো মনস্টারের বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা এক অতি সাধারণ সপ্তদশীর উষ্ণ সংস্পর্শে এসে আন্দোলিত হচ্ছে ঘোড়ার বেগে। থামাথামির নাম নেই আজ। যুবক বড্ড শান্ত। পাহাড়ের ন্যায় অটল তার বুক। হাত দুটো দুই পাশে নামিয়ে রাখা, মুঠোবন্দি হয়েছে নিশ্চয়। তার ভেতর ভেতর সে কি তৎপরতা মেয়েটাকে বুক থেকে সরানোর। অথচ বেয়াদব হাত দুটো আজ বড্ড অবাধ্য হয়েছে মালিকের। নিজেদের অবাধ্যতার সকল মাত্রা ছাড়িয়ে কিছুতেই উঠতে পারছে না তারা। যুবক অস্থির এই পর্যায়ে। বুকের ওঠানামার গতি বড় জোরালো তার। উন্নত নাসারন্ধ্রে সরু ছিদ্র গলিয়ে ফোঁস করে বেরোচ্ছে উষ্ণ নিঃশ্বাস। যুবক হারিয়ে যাচ্ছে। সে হারিয়ে যাচ্ছে সপ্তদশীর মায়ায়। বুক বরাবর নারিকায়ার মাতাল উষ্ণতা বড্ড পোড়াচ্ছে তাকে। মনে জেঁকে ধরছে নানান উদ্ভট কর্মের চিন্তা ভাবনা। মুগ্ধ ঢোক গিলল সামান্য। অমন একটা ঝুম বৃষ্টির মধ্যেও গলার কাছটায় হুটহাট এহেন খরা নামল কেন কে জানে। কণ্ঠনালীর আকর্ষণীয় উঁচু হাড়খানা খানিক নাড়িয়ে ফের ঢোক গিলল সুদর্শন। দাম্ভিকতার উঁচু শিঙ্গে আবর্ত ঘাটটা সামান্য ঝুঁকিয়ে বুক বরাবর সরুদৃষ্টে তাকায় যুবক। সিক্ত সপ্তদশীর কাঁপা কাঁপা বদনখানি নিজ শক্ত বক্ষের মাঝে লুকিয়ে থাকতে দেখে আনমনেই মুগ্ধ ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে মুচকি হাসির রেশ। মনের কুপ্রয়োজনায় যুবক অজান্তেই ডান হাতখানা ধীরে ধীরে মাহির গায়ে উঠিয়ে আনতে তৎপর হল। তার রুক্ষ হাতের ছোঁয়া প্রায় ছুঁই ছুঁই সপ্তদশীর পিঠ। ঠিক তখনই আকাশভাগ কাঁপিয়ে ফের গর্জন তুলল মেঘ। এহেন গর্জনে তখনই ঘোর ভাঙল যুবকের। এতক্ষণের মায়াডোর থেকে মুহূর্তেই ছিটকে বেরিয়ে গেল কেমন। মস্তিষ্ক তার তৎক্ষণাৎ কড়াকড়ি আরোপ তুলল। ও তোর শত্রুর মেয়ে, তোর মায়ের হত্যাকারীর মেয়ে, শ্যামপ্তি দেবীর হত্যাকারীর মেয়ে। সহসা মুখাবয়ে পরিবর্তন নামল মুগ্ধর। এতক্ষণে সদ্য পরিস্ফুটিত স্নিগ্ধতা ফুরিয়ে গিয়ে সেথা এবার ভর করল এক আকাশসম ঘৃণা। চোখ দুটোয় নেমেছে সেই পুরনো আগুন। যুবক চোয়াল ফুটিয়েছে শক্তভাবে। পাথুরে বক্ষের মাঝে ভয়ে সিটিয়ে থাকা সপ্তদশীকে তৎক্ষণাৎ এক ঝটকায় বুক থেকে ছাড়িয়ে নিয়ে সম্মুখে দাঁড় করায় সে। গজগজ করতে করতে মেরুদণ্ড সামান্য বাঁকিয়ে জমিনে পড়ে থাকা ওভারকোটখানা একটানে তুলে নেয় হাতে। অতঃপর শিরদাঁড়া সোজা করে সম্মুখে জুবুথুবু অবস্থায় দাঁড়িয়ে থাকা সিক্ত সপ্তদশীর পানে চোখ পাকিয়ে তাকায় মুগ্ধ। ভাগ্যিস সপ্তদশী চিবুক নামিয়েছে কণ্ঠায়।
নয়তো যুবকের অমন চোখ পাকানো দেখে আরেক দফা ভয়ে চেঁচাতো বেচারি। রুডমানব হিসহিসিয়ে যাচ্ছে। সাপের ন্যায় ফোঁস করতে করতে হাতে থাকা ওভারকোটটা আলগোছে টেনে দেয় সিক্ত সপ্তদশীর গায়ে। গলায় একরাশ ঝাঁজ ঠেলে কর্কশ কণ্ঠে আওড়ায় সে, যখন তখন পরপুরুষের বুকে মুখ লুকাতে লজ্জা করে না তোর বান্দির মেয়ে? এখন আমি যদি সুযোগ পেয়ে কিছু করতে যাই, তাহলে দেখা যাবে কাঁদতে কাঁদতে পরদিন সকালে মরে টরে ভূত হয়ে বসে আছিস। ছ্যা ছ্যা, মেয়ে মানুষ যে এত নির্লজ্জ হয় তা তো জানতাম না। বুক দেখলেই মুখ লুকাতে চলে আসে নির্লজ্জদের মতো। যা, ঘরে যা নির্লজ্জ মেয়ে ছেলে। কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে সপ্তদশীর। ফর্সা কপোলদ্বয়ে ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে ঈষৎ লালাভ আবরণ। সরু নাকের ডগাটা রং ধরেছে টুকটুকে লালের। সপ্তদশী ভারী লজ্জিত নিজ কাণ্ডে। লজ্জায় নিচু হয়েছে মাথা। যুবকের চোখের সনে চোখ মেলাবার জো নেই আর। সপ্তদশী অপরাধী কণ্ঠে মিনমিনিয়ে অল্প করে বলল, সরি। কথাখানা গায়ে ধরল না যুবকের। সে উল্টো হাত ঠেকিয়েছে কোমরের দুই পাশে। চোয়ালের পেশি টান টান করে মুখ ঘুরিয়েছে। দাঁত খিচে হুঙ্কার ছুঁড়ে আওড়ালো, আই সেড গো ব্যাক টু ইউর রুম জানোয়ারের বাচ্চা। আঁতকে ওঠে মাহি। ত্বরিত পা দুটোই গতি টেনে হাঁটা ধরল সম্মুখে। তবে 2 কদম এগোতেই পথিমধ্যে পা থামে তার। সবুজ দুর্বা ঘাসের জমিনে উপুর হয়ে পড়ে আছে অ্যাডউইন। বেচারার বাহু হতে গলগলিয়ে বেরুচ্ছে তাজা লহু। এহেন দৃশ্য দেখা মাত্রই চমকে ওঠে মাহি। নরম সরম মনের উদ্বিগ্নতা দেখিয়ে আহতর পানে অগ্রসর হতে গেলেই পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত এসে আচমকাই আঁকড়ে ধরে তার ঘাড়। ভরকায় মাহি। ঘাড় নাড়ানোর সাধ্যি না পেয়ে ঠায় দাঁড়িয়ে থাকতেই শুনতে পেল মনস্টারের ঝাঝালো কণ্ঠ, সোজা নিজের ঘরে যা বান্দির মেয়ে। যার তার জন্য দরদ দেখাতে গেলে একদম কলিজা ছিঁড়ে হাতে ধরিয়ে দিব। মাইন্ড ইট। ভয়ার্ত ঢোক গিলল মাহি। মাথা কাত করল এক আধবার। পেছন থেকে ঘাড় ছাড়ল মুগ্ধ। ছাড়া পেয়ে সপ্তদশী কদম বাড়ায় সম্মুখে। হাঁটতে বড় হিমশিম খাচ্ছে বেচারি। লোকটা গায়ের উপর অমন বড় একখানা ওভারকোট দিয়েছে, যা তার উচ্চতার দ্বিগুণ। হাঁটতে গেলে পায়ে লাগছে বেশ। মাঝে মধ্যে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যাওয়ার প্রবণতাটাও বাড়ছে ক্রমশ। এদিকে পেছনে দাঁড়িয়ে থেকে আড়দৃষ্টে সপ্তদশীর কাণ্ড দেখে যাচ্ছে রুডমানব। আগ বাড়িয়ে মেয়েটাকে সাহায্য তো করলই না, উল্টো দাঁত খিচে ঘাড় ডলতে ডলতে আওড়ালো, বান্দির মেয়ে বড়ও হচ্ছে না। পেন্টহাউসের ক্রিমসন চেম্বার। চকচকে কাচের তৈরি ফ্লোর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বিদেশি নামি দামি ব্র্যান্ডের মদের বোতল। বেশিরভাগ কাচের বোতলগুলো শূন্য। কোনোটা দাঁড়িয়ে আছে অবহেলায় তো কোনোটা আবার গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। শীতল মেঝেতে এক পা ছড়িয়ে আরেক পা ভাঁজ করে বসে আছে মুগ্ধ। এক হাতে তীব্র ঝাঁঝালো হুইস্কির বোতল তুলে গপগপিয়ে গিলে যাচ্ছে তেতো স্বাদযুক্ত অ্যালকোহল। আশ্চর্য, যুবক আজ এত এত মদ গিলছে তবু নেশা চড়ছে না তার। বুকটা কেমন পুড়ছে ভীষণ, বড্ড জ্বালাচ্ছে হৃদয়টা। লোমহীন ফর্সা উদম বক্ষের চারপাশে কেমন লাল হয়ে আছে। ঘন্টার পর ঘন্টা বরফ পানির নিচে সাঁতরে এলে তো এমন হবেই। সপ্তদশীর সামান্য একটু ছোঁয়ায় এখনও বুক জ্বলছে রুডমানবের। এর কারণ জানা নেই তার, না আছে জানার স্পৃহা। এক নাগাড়ে অত বড় হুইস্কির বোতলটা সম্পূর্ণ খালি করে তবেই থামল মুগ্ধ। মাথাটা ঝিমঝিম করছে এই পর্যায়ে। চোখ দুটোয় ভর করেছে রাজ্যসম ক্লান্তি। যুবক আলগোছে মাথা ঠেকালো পেছনে ডিভানের কোলে। চোখ দুটো ক্লান্তিতে মুদে গিয়েছে তার।
ঝিমঝিমানো মস্তিষ্কে তখনও পুনরাবৃত্তি চলছে সন্ধ্যার বৃষ্টি ভেজা ঘটনাটার। সপ্তদশীর হুট করে তাকে জড়িয়ে ধরা, তার পুরো সত্তা এক নিমিষেই নড়ে ওঠা, হঠাৎ করেই নিজেকে হারিয়ে ফেলা। এসব কেন হচ্ছে তার সঙ্গে? কেন বারবার মেয়েটাকে মারতে গিয়ে ব্যর্থ হচ্ছে শ্যাডো মনস্টার? এত কোনো যৌক্তিক উত্তর নেই যুবকের কাছে। এই নিয়ে ভাবতে গেলেই মস্তিষ্ক বারংবার ফাঁকা হচ্ছে তার। তা নিয়ে বড় বিরক্ত মুগ্ধ। তিক্ত বিরক্ততায় মুখ কুঁচকে শক্ত হাতে আচানক চাপড় বসালো নিজ গালে। চোখ দুটো বুজে রেখে নিজেকে শাসিয়ে ওড়ালো, খবরদার, ওই বান্দির মেয়েকে নিয়ে ভাববি না। ওকে মারতে হবে, যে করেই হোক আগামী 1 মাসের মধ্যে ওকে মারতে হবে। নিজেকে বোঝাচ্ছে রুড মানব, অথচ মনটা কি আর অত সহজে বাদ মানে? তার মস্তিষ্ক এক কথা বললে মন বলে উল্টোটা। এই যে এখনো বেয়াদব মনটা কেমন আকুপাকু করছে মেয়েটাকে একটু দেখতে। নিজ মনের এহেন সাংঘাতিক চিন্তাভাবনায় রাগান্বিত মুগ্ধ। রাগে গজগজ করতে করতে তখনই মনের কোণে উত্থাপিত হওয়া বেয়াদব আবদারটাকে এক প্রকার চুলোয় চড়িয়ে সে কেমন গা এলিয়ে দিল ডিভানে। এক পা ছড়িয়ে রাখা তার, আরেক পায়ের হাঁটু ভাঁজ করে হাত দুটো ঝুলিয়ে রাখল ডিভানের দুই পাশে। কপাল গুছিয়ে চোখের পাতা বন্ধ করে যেই না একটু ঘুমানোর প্রয়াস চালাবে যুবক, অমনি মানসপটে ভেসে উঠল সপ্তদশীর সিক্ত ক্ষুদ্র দেহটা। বৃষ্টির ফোঁটা ফোঁটা যা ছুঁয়ে দিচ্ছে সপ্তদশীর সর্বাঙ্গ। সহসা পাহাড় সম দেহটায় ঝাঁকুনি দিয়ে ওঠে মুগ্ধর। চোখ দুটোর পর্দা সরে গেল তখনই। সে কেমন চোয়াল শক্ত করে কপাল গোছালো পরক্ষণে। দুই হাতে নিজের ভেজা চুলগুলো মুঠোয় চেপে ধরে দাঁত কিরমির করে বিড়বিড়ালো, হোয়াট দ্য ফাক আই অ্যাম সিং। বারবার ওই বান্দির মেয়েকে দেখছি কেন? ও গড! মুগ্ধ অস্থির হচ্ছে ক্রমশ। এদিক ওদিক শরীর ঘুরিয়ে চোখ বুজেও রেহাই মিলল না তার। চোখ দুটো বুঝলেই কল্পনায় ভেসে ওঠে মাহির মুখ। যুবক বিরক্ততায় এক পর্যায়ে উঠে বসে শোয়া ছেড়ে। শক্ত হাতে ঘাড় ডলতে ডলতে চোয়াল কটমটিয়ে বলে ওঠে, একটা হাফ ইঞ্চির বান্দির মেয়ের কত বড় সাহস আমার রাতের ঘুম কাড়ে। একটা বার শুধু সুযোগ বুঝে হাতের কাছে পেয়ে নিই তোকে বান্দির মেয়ে, আই সোয়ার তোর প্রতিটা রাতের ঘুম হারাম করে ছাড়বো আমি, বেয়াদবের বাচ্চা একটা। হেচ্চু। নরম টিস্যুতে নাক মুছছে সপ্তদশী। ঠান্ডায় ভার হয়েছে নাক। গতকালকের অমন হুটহাট বৃষ্টি ভেজায় বড্ড কাহিল অবস্থা তার। মাথায় ভর করেছে 2 মণ ভার। নাক মুখো তো ফুলে গিয়ে যাচ্ছে তাই অবস্থা বেচারির। নাকের ডগায় একের পর এক টিস্যুর ঘষা মাজায় চামড়া উঠে যাবার জোগাড় বেচারার সুন্দর নাকটার। রং ধরেছে পাকা টমেটোর ন্যায়। সপ্তদশী একের পর এক হাঁচি দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে 1 কাপ গরম ধোয়া ওঠা কফি খেতে পারলে বোধহয় বড্ড ভালো লাগতো। কিন্তু শরীর নাড়িয়ে নিচে যাবার শক্তি পাচ্ছে না বেচারি। তাই তো আদুরে বেড়াল ছানার ন্যায় গায়ে পাতলা ব্ল্যাঙ্কেট মুড়িয়ে বসে আছে ডিভানে। পায়ের কাছে বসে আছে কিউটি। মুখ ভর্তি গাজর নিয়ে চিবুচ্ছে একা একা। তার আর মনিবের পানে খেয়াল নেই। খাবার পেয়ে আয়েসে চেবানোয় মত্ত পোষা কিউটি। ডিভানের নরম গদির কোলে মাহি মাথা এলিয়ে বসল এবার। চোখ দুটো সামান্য নিভু নিভু হতেই আচমকা কর্ণকুহরে ভেসে এলো অতি পরিচিত গমগমে কণ্ঠ, ওহে শেষ নবাবের বংশধর, চল ওঠ। মুহূর্তেই হড়বড়িয়ে ওঠে মাহি। নিভু নিভু চোখ দুটোর পর্দা থেকে এক নিমিষেই সরে গেল সকল তন্দ্রা। হকচকিয়ে সম্মুখে তাকাতেই সপ্তদশীর ললাটে ভাঁজ পড়ল গোটা কয়েক হাত দূরত্বে 2 হাত পকেটে গুজে ভাবলেশহীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মাফিয়া বিস্ট।
পরনে একখানা ঘিয়ে রঙা ঢিলেঢালা ট্রাউজার আর গায়ে জড়িয়ে আছে কালো রঙা ফিনফিনে শার্ট। যুবক কেন যে শার্ট পরে কে জানে। যতবার গায়ে শার্ট জড়িয়েছে ঠিক ততবার যুবকের ফুলে ফেপে থাকা মাসেলগুলো যেন টেনে হিঁচড়ে শার্টের বাঁধন থেকে বেরিয়ে আসতে চেয়েছে। আজও হলো তাই। পাতলা ফিনফিনে শার্টের আড়ালে যুবকের পেটানো দেহ স্পষ্ট। তার মুখ ও অভিব্যক্তিতে এখনো নজর পড়েনি মাহির। পড়লে হয়তো দেখতে পেত মাফিয়া বিস্ট কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। মুগ্ধ কপাল গোছালো এবার। নাক ফুলিয়ে চোয়াল শক্ত করে ধমকে বলল, নির্লজ্জ মেয়ে ছেলেদের মতো কথায় কথায় আমার বডির দিকে তাকাবি না বান্দির মেয়ে, নজর লাগবে। হতবিহলের ন্যায় চোখ তুলল মাহি। হতবাকতার শীর্ষে পৌঁছেছে বেচারি। পরক্ষণে নিজ চোখের বেহায়া কর্মকাণ্ডে লজ্জিত হয়ে ঘাড় নামিয়ে জিভের ডগায় দাঁত বসালো অলক্ষ্যে। মুগ্ধ এগো এবার। মুখাব্বয়ে একরাশ কঠোরতা লেপ্টে গমগমে গলায় শুধায়, রাতের জন্য তৈরি থাকবি বান্দির মেঘ, টুডে আই অ্যাম ফিলিং হাংরি। তৎক্ষণাৎ আঁতকে ওঠে মাহি। চোখে মুখে এক আকাশসম ভয় লেপ্টে মিনমিনে স্বরে জিজ্ঞেস করে, প্রাডাও আসবে? বাদামি ঠোঁটজোড়া নিখুঁত রেখায় টান বসালো রুট মানব। রহস্যময় বাঁকা হেসে পরক্ষণেই শুধালো, আবার জিগায়। ভয়ে আত্মা উড়ে যাবে যাবে ভাব মাহির। চোখের পলক পড়ছে না বেচারির। গায়ে জড়ানো ব্ল্যাঙ্কেটটা খানিক টেনে টুনে আনল সে। ওদিকে মুগ্ধ তখন পা বাড়িয়েছে উল্টো পথে। পেছন থেকে হুট করে মাহি কেমন ভয়ে ভয়ে আওড়ালো, প্রাডাকে না আনলে হয় না। থামল মুগ্ধর ব্যস্ত কদম। ঘাড় কাত করে আলগোছে চাইল পেছনে। ঠোঁটের কোণে তির্যক ব্যঙ্গাত্মক হাসি ফুটিয়ে যুবক পায়ের গতি ঘোরালো ফের। ধীরে ধীরে এগিয়ে এসে আচমকা ঝুঁকে দাঁড়ালো মেয়েটার দিকে। এহেন কাণ্ডে ভরকায় মাহি। শরীরে ব্ল্যাঙ্কেট চেপে চুপে পিছিয়ে যায় একটুখানি। যুবক কুড় হাসল তা দেখে। চোখে মুখে অদ্ভুত দুষ্টুমি লেপ্টে আচানক হাত বাড়িয়ে আঁকড়ে ধরে মাহির কণ্ঠা। হাতের বাঁধন আজ খানিকটা ঢিলে ঢালা মুগ্ধর। ব্যথা পাচ্ছে না মাহি। যুবক নিজ উদ্যোগে টানছে মাহির ক্ষুদ্র মুখখানা। সপ্তদশীর মুখ নিজ মুখের বড্ড কাছাকাছি আনতেই অস্বস্তিতে মুচড়ে ওঠে মাহি। নাক মুখ কুঁচকে চেঁচিয়ে বলে ওঠে, ছাড়ুন আমায়। তাচ্ছিল্যের হাসি ফুটল সুদর্শনের ঠোঁটের কোণে। সে কেমন একদৃষ্টে মাহির মুখ পানে তাকিয়ে থেকে হিসিয়ে আওড়ায়, নতুন কিছু বল বান্দির মেঘ। নাকের পাটা ফুলল মাহির। অস্বস্তিতে চোখ খুলবার জো নেই তার। কপাল কুঁচকে দাঁত খিচে কেবল শুধালো সে, নির্লজ্জ অসভ্য লোক। এতক্ষণের ক্ষুদ্র হাসিটা বুঝি গাঢ় হলো যুবকের। গালের ভাঁজে জিভের ডগা ঠেলে নীরবে হাসল সে। বাঁকা কণ্ঠে পরক্ষণেই বলল, নাইস নেম। তারপর রাজ্যসম বিরক্তি ছেয়ে গিয়েছে সপ্তদশীর মুখাব্বয়ে। মেয়েটা কেমন তিক্ত বিরক্ত কণ্ঠে গজগজ করতে করতে আওড়ালো, আপনার হাত সরান অসভ্য বিস্ট। যুবক নির্বিকার। ধীরে ধীরে এগোচ্ছে মাহির মুখ পানে। সপ্তদশীর নরম নাকের ডগা ছুঁই ছুঁই তার লম্বাটে নাকের ডগা। সে কেমন আগের ন্যায় ভাবলেশহীন কণ্ঠে আওড়ালো, সরব না। কি করবি বান্দির মেঘ? আমি আমি চেঁচাবো কিন্তু। কথার পিঠে এহেন বোকাশোকা উত্তর শুনে এক মুহূর্ত স্থবির চোখে চেয়ে রইল মুগ্ধ। পরক্ষণে যুবকের বাদামি ঠোঁটজোড়া প্রশস্ত হল শ্লেষাত্মক ভঙ্গিতে। কণ্ঠে একরাশ তাচ্ছিল্য ফুটিয়ে শুধালো, ও রিয়েলি বান্দির মেঘ? তাহলে আর দেরি কিসের? কাছে আয় না, দেখ কি সুন্দর করে তোর চিৎকার দেওয়াটা যেন বিফলে না যায়, সেই কাজটা করে দিই। আয় আয় বান্দির মেঘ, তাড়াতাড়ি আয়। এমনিতেই কাল থেকে তুই বড্ড জ্বালাচ্ছিস।
আঁতকে ওঠে মাহি। তৎক্ষণাৎ চোখ দুটো এক ঝটকায় খুলে নিয়ে চেঁচিয়ে বলে ওঠে, খবরদার, কাছে আসবেন না। এহেন কথায় থোড়াই থামে অসভ্য বিষ্ট। সে উল্টো জোর বাড়ালো হাতের। মুখভঙ্গিতে পরিবর্তন এনে কপাল গোটালো আলগোছে। চোয়ালের পেশি টান টান করে দাঁতে দাঁত চেপে কটমটিয়ে ওড়ালো, ইউ নো হোয়াট বান্দির মে, ফাক ইউ অ্যান্ড ইউর ফাকিং ওয়ার্ডস। কথাটা বলেই এক ঝটকায় সপ্তদশীর কণ্ঠনালী ছেড়ে দেয় মুগ্ধ। চোখে মুখে একরাশ কঠোরতা লেপ্টে হাত গুজল পকেটে। 1-2 সেকেন্ড পকেট হাতড়ে পরক্ষণেই বের করে আনে মোটা সিগার এবং লাইটার। নিজ অসভ্যতায় বিলকুল রাগঢাক না রেখে মেয়েটার সামনেই ধরালো সিগারখানা। ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগার গুজে লম্বা লম্বা দুটো টান বসিয়ে মুখ ভর্তি ধোঁয়া ছাড়ল মাহির নাক মুখ বরাবর। সহসা দুর্গন্ধে গা গুলিয়ে ওঠে মাহির। সপ্তদশী নাক মুখ কুঁচকে নেয় সঙ্গে সঙ্গে। সম্মুখে দাঁড়িয়ে থাকার রুডমানব কেমন গমগমে গলায় বলে ওঠে, তৈরি থাক, গলায় কত তেজ হয়েছে তা আজ রাতে দেখব। বলেই পা ঘোরায় মুগ্ধ। সিগারে টান বসিয়ে 2 কদম অগ্রসর হতেই আচমকা কর্ণকুহরে ভেসে এলো সপ্তদশীর হাঁচির শব্দ। হেচ্চু। মুহূর্তেই স্থবির হলো যুবকের সর্বাঙ্গ। সেকেন্ড পেরুতে না পেরুতেই আবার শুনতে পেল একই শব্দ। তৎক্ষণাৎ উদ্ভ্রান্তের ন্যায় কদম ছুটিয়ে মাহির পানে এগিয়ে আসে মুগ্ধ। হাতের জ্বলন্ত সিগারটা এক ঝটকায় ছুঁড়ে ফেলে ঘরের অন্যত্র। মেয়েটার কাছে এগিয়ে এসে মেরুদণ্ড বাঁকিয়ে রুডমানব কেমন অস্থির হয়ে জিজ্ঞেস করতে লাগলো, হেই, হেই চাশমিশ, হোয়াট হ্যাপেন টু ইউ? তুই হাঁচি দিচ্ছিস কেন? সপ্তদশীর ফের হাঁচি আসার জোগাড়, যার দরুন উত্তর দেবার অবস্থায় নেই সে। ওদিকে মুগ্ধ যে বড্ড বিচলিত। কেমন উদ্ভ্রান্তের ন্যায় মেয়েটার কাজ ঝাঁকিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করতে লাগলো, এই জানোয়ারের বাচ্চা, উত্তর দে, কি হয়েছে তোর? আমাকে বল, কোথায় কষ্ট হচ্ছে? এই মেয়ে। বলতে বলতে আরেকবার হাঁচি দিয়ে বসে মাহি। তা দেখে মুগ্ধ কেমন উন্মাদের ন্যায় গলা উঁচিয়ে ডেকে ওঠে, গার্ডস। মনিবের এক ডাকে হাজির বেশ কয়েকজন গার্ডস। মুগ্ধ কেমন অস্থির হয়ে সকলকে হুকুম ছুঁড়ে বলল, এক্ষুনি এয়ার অ্যাম্বুলেন্স আন, ডক্টর ডাক, তাড়াতাড়ি কর বাস্টার্স, ওর কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি কর জানোয়ারের বাচ্চারা, তাড়াতাড়ি কর। কজন গার্ডস তখনই হন্য হয়ে ছুটল বাইরে। উপস্থিত আরও 2-4 জন গার্ডস তখন হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। এদিকে মুগ্ধ উদ্ভ্রান্তের ন্যায় এগিয়ে আসে মাহির পানে। তৎক্ষণাৎ মেয়েটার ক্ষুদ্র মাথার উপর অনবরত হাত বুলিয়ে অস্থির কণ্ঠে বলে, কিচ্ছু হবে না তোর, আমি কিচ্ছু হতে দেব না তোর। এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাব তোকে। তোর কি হয়েছে আমায় একটু বল, কোথায় কষ্ট হচ্ছে তোর চাশমিশ? একটু বল না আমায়, আমার কেমন যেন লাগছে। এই, এই তুই ঠিক আছিস? হতবম্বতায় ডুবেছে মাহি। লোকটা অমন হুট করে বাদরের মতো লাফাচ্ছে কেন? এই না তাকে বকছিল, এরই মধ্যে আবার কি হলো? মাহি কেমন কপাল গুটিয়ে চোখ তুলে তাকালো ব্যাকুল মুগ্ধর পানে। মুগ্ধ বড় বিচলিত। অবুঝের ন্যায় ঘাড় ডলছে অনবরত। বিড়বিড়িয়ে কি যে আওড়াচ্ছে কে জানে। সপ্তদশী কাঁপা কাঁপা ঠোঁট যুগল নাড়িয়ে যেই না কিছু বলবে, তার আগেই ঘটল আরেক কাণ্ড। যুবক তখনই এক ঝটকায় মেয়েটাকে তুলে নিল কাঁধে। অতঃপর জোরালো পায়ে ঘর থেকে বেরিয়ে ছুটতে লাগলো প্রশস্ত করিডোর দিয়ে। ছুটতে ছুটতে ব্যাকুল কণ্ঠে বিড়বিড় করছে সে, আমার চাশমিশ, আমি বেঁচে থাকতে কিচ্ছু হবে না তোর। তুই সুস্থ হয়ে উঠবি, একদম সুস্থ হয়ে উঠবি। আবারও আমার সাথে ঘাড়তেরামি করবি, বকবি আমায়। মাহি স্পষ্ট শুনছে না উন্মাদ যুবকের আওড়ানো বাক্য।
যুবকের অমন ছোটাছুটি দেখে ভয়ে সিটিয়ে যাচ্ছে সে। তৎক্ষণাৎ যুবকের পিঠ খামছে, চোখ কুঁচকে বলে ওঠে, আরে আরে, নামায়, কি পাগলামো করছেন? আমি ঠিক আছি, জাস্ট ঠান্ডা লেগেছে বৃষ্টিতে ভেজার কারণে। তখনই ছোটাছুটি থামায় মুগ্ধ। হৃদস্পন্দন বড্ড জোরালো তার, চোখে মুখে ব্যাকুলতা ভরা। সে তৎক্ষণাৎ আলতো করে ঘাট থেকে নামায় মাহিকে। ঢুলতে থাকা মাহির কাত আঁকড়ে সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, তাহলে আমার ঠান্ডা লাগলো না কেন? তোর একা ঠান্ডা লাগলো কেন? তুই একা কষ্ট পাচ্ছিস কেন? আমি পাচ্ছি না কেন? সত্যি করে বল জানোয়ারের বাচ্চা, কি করেছিস তুই? ঠান্ডা লাগলো কিভাবে? মহা বিপাকে পড়ল মাহি। মাথাটা ঘোরাচ্ছে তার। লোকটার কথাবার্তার আগামাথা খুঁজে না পেয়ে মেয়েটা বরং চুপ রইল। এদিকে মুগ্ধর অস্থিরতা বাড়ছে ক্রমশ। সে কি করছে সেদিকে থোড়াই খেয়াল আছে তার? সে তো অস্থির হয়েছে চাশমিশের জন্য। মুগ্ধ তখন চট করে আঁকড়ে ধরল মাহির নরম কবজি সন্ধি। মেয়েটাকে নিজের সঙ্গে টানতে টানতে এগোলো এলিভেটরের দিকে। বিচলিত কণ্ঠে বিড়বিড়ালো, কিচ্ছু হবে না আমার চাশমিশের, কিচ্ছু হবে না। মিনিট খানেকের মাথায় এলিভেটর থামল গ্রাউন্ড ফ্লোরে। শ্যাডো মনস্টার ঝড়ের বেগে বের হলেন। এক হাতে ধরে রেখেছে মাহিকে। গলা উঁচিয়ে হুঙ্কার ছুড়লেন, গার্ডস! মুহূর্তেই হাজির গার্ডস। মাথা নুইয়ে দাঁড়িয়ে আছেন সকলে। মনস্টার কেমন হুঙ্কার ছুড়ে আদেশ ছুড়লেন, আগামী 1 ঘন্টার মধ্যে রাশিয়ার বেস্ট ডক্টরদের আমি আমার প্যালেসে চাই, পাতাল ঘুরে হোক কিংবা আকাশ চিরে। আগামী 1 ঘন্টার মধ্যে ওদের না আনতে পারলে তোদের সব কটাকে আমি আমার পেটদের মধ্যে ভাগ করে দেব। সো গো অন এভরিওয়ান। হুকুম তামিল করলেন সবাই। তখনই ঝড়ের বেগে ছুটলেন প্যালেসের বাইরে। ঠিক তখনই মাথা নুয়ে জড়সড় ভাব নিয়ে গ্রাউন্ড ফ্লোরে হাজির হলেন ডক্টর হায়া। বড্ড ইতস্তত কণ্ঠে ভয়ে ভয়ে আওড়ালেন, মনস্টার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি ওনাকে পরখ করে দেখতে পারি? কথাটা শোনা মাত্রই নাকচ করে ওঠে মুগ্ধ। গলায় গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে গর্জন তুলে আওড়ালো, ওকে নিয়ে আমি কোনো রিস্ক নিব না, সো ফাক অফ। পেছনে দাঁড়িয়ে থেকে মুখ কুচকায় মাহি। কপালে গাঢ় ভাঁজ ফেলে তেড়ামি দেখিয়ে বলে, উনি ডাক্তার না আপনি ডাক্তার, এত বেশি বোঝেন কেন? বললাম সামান্য ঠান্ডা লেগেছে, এর জন্য এত তোলপাড় চালানোর কি আছে বুঝলাম না। সুস্থ করে সেই তো মারবেনি। সহসা ঘাড় বাঁকিয়ে তাকায় মুগ্ধ। শক্ত চাহনি নিক্ষেপ করল মাহির পানে। তখনই মুখ বন্ধ করল মাহি। বলতে বলতে বেশি বলে ফেলেছে বুঝতে পেরেই মুখটা করল কাচুমাচু। মাথা নুয়ে চিবুক কণ্ঠায় ঠেকাতেই কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধর চিরবির কণ্ঠ, তোকে কাবু করার অধিকার শুধু আমার হবে, অন্য কারোর নয়, এমনকি সামান্য একটা অসুখেরও নয়।